টপ টপ। টপ চারদিক একেবারে নিস্তব্ধ, নিশ্ছিদ্র অন্ধকারে শুধু এই একটানা জলের ফোঁটা পড়ার শব্দটা যদি মস্তিষ্কের কোষে কোষে আঘাত করতে থাকে, তখন মানুষের চেনা বাস্তবতা ঠিক কতটা দ্রুত ভেঙে পড়তে পারে। দৃশ্যটা একবার কল্পনা করলেই তো গা ছমছম করে ওঠে। একদম তাই। দার্জিলিংয়ের একটা পুরনো হোটেলের ঘর, রুম নাম্বার ৩০২। বাইরে কনকনে ঠান্ডা আর জমাট অন্ধকার, আর সেই বদ্ধ ঘরের ভেতর সম্পূর্ণ শুকনো একটা বাথরুম থেকে একটানাই শব্দটা আসছে। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকমই একটা বাস্তব অভিজ্ঞতার প্রতিটি স্তর উন্মোচন করতে চলেছি, যার নাম দেওয়া হয়েছে দি ইকো অফ রুম 302। হ্যাঁ, এটি ২০২১ সালে দার্জিলিংয়ের একটি ছোট হোটেলে ঘটা এক অদ্ভুত ঘটনার বিবরণ, যেখানে কথক এবং তার বন্ধু সায়ন এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যা মানুষের স্নায়ুতন্ত্রকে চূড়ান্ত সীমানায় ঠেলে দেয়। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এটি কেবল একটি ভয়ের অভিজ্ঞতা নয়। মানে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য কোনো অলৌকিক তত্ত্ব বা সস্তা রোমাঞ্চ তৈরি করা একদমই নয়। ঠিক, বরং ভরমা মনস্তত্ত্বের দিক থেকে এই অভিজ্ঞতার গভীরতা অনুধাবন করা, তাই তো? হ্যাঁ, চরম আতঙ্কের মুহূর্তে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমরা সেটাই আজ বিশ্লেষণ করব। এই যাত্রা শুরু হবে অত্যন্ত ধীর, বাস্তবসম্মত এবং বেশ অস্বস্তিকর। তো ঘটনাটির শুরুটা একটু অন্যরকম। ২০২১ সাল, কথক এবং তার বন্ধু সায়ন দার্জিলিংয়ের ওই ছোট হোটেলে ওঠেন। পাহাড়ি শহরের একটা সাধারণ হোটেল, সাধারণ পরিবেশ। আচ্ছা। কিন্তু বিপদের প্রথম সংকেতটা আসে একদম শুরুতে, যখন হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে তারা চাবি নিচ্ছিলেন। হোটেলের কর্মী চাবি নেওয়ার সময় অত্যন্ত শান্ত গলায়, মানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই একটা কথা বলেছিল। কি বলেছিল? সে বলেছিল, রাতে যদি কিছু অদ্ভুত লাগে ইগনোর করবেন, মানে এড়িয়ে যাবেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কথক এবং সায়ন দুজনেই কথাটা তখন হেসে উড়িয়ে দিয়েছিলেন, কোনো গুরুত্বই দেননি। বাপরে, এরম একটা কথা কেউ হেসে উড়িয়ে দিতে পারে? সেটাই তো প্রশ্ন। একটা হাইওয়েতে যদি লেখা থাকে সামনে বিপদ, মানুষ সাধারণত গতি কমিয়ে দেয়, কিন্তু এত স্পষ্ট একটা রেড ফ্ল্যাগ পাওয়ার পরও সেটাকে স্রেফ তুচ্ছ করে দেওয়ার এই প্রবণতা কেন কাজ করে? মানে মানুষের মস্তিষ্ক সবসময় তার পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। মানুষ যখন কোনো ছুটির মেজাজে থাকে, বিশেষ করে দার্জিলিংয়ের মতো একটা পরিবেশে যখন কেউ ঘুরতে যায়, হ্যাঁ, তখন তো মন এমনিতেই ফুরফুরে থাকে। একদম, তখন তাদের মস্তিষ্কে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় থাকে। একে বলা যায় মস্তিষ্কের ভ্যাকেশন মোড বা রিল্যাক্সেশন স্টেট। এই অবস্থায় মানুষ দৈনন্দিন জীবনের স্ট্রেস থেকে দূরে থাকে। আচ্ছা। তো যখন হোটেলের কর্মী ওই কথাটা বলে, তখন সেটা মস্তিষ্কের সেই আরামদায়ক মানসিক অবস্থার সম্পূর্ণ পরিপন্থী একটা তথ্য। তাই মস্তিষ্ক অবচেতনভাবেই একটা ডিফেন্স মেকানিজম হিসেবে সেই অস্বস্তিকর তথ্যকে বাতিল করে দিতে চায়। মানে জোর করে বিশ্বাস করতে চায় যে সব ঠিক আছে। ঠিক তাই। একে সাইকোলজির ভাষায় কগনিটিভ ডিনায়াল বলা হয়। মস্তিষ্ক হাসির মাধ্যমে সেই অস্বস্তিটাকে ঢেকে ফেলার চেষ্টা করে। হোটেলের কর্মী শান্তভাবে বলা এই কথাটা আসলে ভয়ের প্রথম বীজ বপন করেছিল। এই কগনিটিভ ডিনায়ালের ব্যাপারটা খুব অদ্ভুত, কারণ তারা মুখে হাসলেও ওই কয়েকটা শব্দ তো তাদের মস্তিষ্কে ঠিকই ঢুকে গিয়েছিল। ওই যে কিছু অদ্ভুত লাগলে ইগনোর করবেন, এই বাক্যটা একটা সূক্ষ্ম অস্বস্তির বীজ বপন করে দেয়, যাকে বলে অবচেতন মনে একটা টাইম বম্ব সেট করে দেওয়া। আর সেই বমটা ফাটল ঠিক মাঝরাতে। রাত তখন প্রায় 1টা। সায়ন ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। কথক নিজের ফোনে কোনো একটা ভিডিও দেখছিলেন, আর ঠিক তখনই চারপাশের নিস্তব্ধতা ভেঙে পাশের বাথরুম থেকে ওই শব্দটা আসতে শুরু করে। জলের শব্দ? হ্যাঁ, টপ টপ টপ। কলের মুখ ঠিকমতো বন্ধ নেই ভেবে কথক স্বাভাবিকভাবেই বিছানা থেকে উঠে বাথরুমে যান। কিন্তু সেখানে গিয়ে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। পুরো বাথরুম সম্পূর্ণ শুকনো, মেঝে, বেসিন, কোথাও এক ফোঁটা জল নেই। এখানেই স্নায়ুতন্ত্রের সাথে বাস্তবতার একটা সরাসরি সংঘাত তৈরি হয়। কিন্তু আমি যদি একটু লজিক্যালি ভাবি, মানে এই বিষয়টা একটু অন্যভাবেও তো দেখা যায়। পাহাড়ের পুরনো হোটেলগুলোতে প্লাম্বিংয়ের নানা রকম সমস্যা থাকে, দেওয়ালের ভেতর দিয়ে পুরনো জলের পাইপ যায়। হ্যাঁ, সেটা তো হতেই পারে। হয়তো সেই পাইপের ভেতরেই কোনো ফুটো দিয়ে জল চুইয়ে পড়ছিল,
আর বদ্ধ বাথরুমের কারণে সেই প্রতিধ্বনিটাই বাইরে শোনা যাচ্ছিল। এমনটা তো খুব স্বাভাবিক একটা বিষয় হতে পারে। লজিক্যাল পয়েন্ট। তো সম্পূর্ণ শুকনো বাথরুম দেখে কথকের মনের মধ্যে যে তীব্র বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটা কি শুধুই পরিস্থিতির কারণে, নাকি এর পেছনে মানুষের ইন্দ্রিয়গত কোনো জটিলতা কাজ করছিল? এই যে দেওয়ালের ভেতরের পাইপের যুক্তিটা আপনি দিলেন, কথকের মস্তিষ্ক ঠিক এই লজিকটাই খুঁজছিল। আমাদের মস্তিষ্ক সবসময় কজ অ্যান্ড এফেক্টের উপর ভিত্তি করে চারপাশটাকে বিশ্লেষণ করে। কারণ খুঁজছিল মস্তিষ্ক। হ্যাঁ, যখন কান শুনতে পাচ্ছে জলের শব্দ, তখন অডিটরি কর্টেক্স মস্তিষ্কে সংকেত পাঠাচ্ছে যে সেখানে জলের কোনো উৎস আছে। মস্তিষ্ক আশা করছে যে চোখ সেই উৎসটা দেখতে পাবে। কিন্তু চোখ তো দেখছে সব শুকনো। একদম। আর যখন চোখ দেখছে সবকিছু একদম শুকনো, তখন এই দুই ইন্দ্রিয়ের মধ্যে একটা চরম অমিল বা কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। পাইপের যুক্তিটা সাময়িক একটা সান্ত্বনা হতে পারে, কিন্তু চোখের সামনে প্রমাণ থাকে না। মানে মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়। ঠিক, মস্তিষ্ক বুঝতে পারে না সে কোন ইন্দ্রিয়কে বিশ্বাস করবে। এই স্নায়ুদিক অনিশ্চয়তার কারণেই মানুষের লজিক বা যুক্তি কাজ করা বন্ধ করে দেয়। মস্তিষ্ক তখন চারপাশটাকে আর নিরাপদ বলে ভাবতে পারে না। আর ভয়টা ঠিক ওখানেই জাকিয়ে বসে। হ্যাঁ, অ্যামিগডালা বা মস্তিষ্কের ভয়ের কেন্দ্র তখন প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। এই লজিকের অবসান বা যুক্তির এই মৃত্যু থেকেই আসল আতঙ্কের শুরু। বাথরুম থেকে যখন কোনো সমাধান পাওয়া গেল না, কথক অস্বস্তি নিয়ে আবার বিছানায় ফিরে এলেন। আচ্ছা। আর এর পরেই বিপদের উৎসটা ধীরে ধীরে সবচেয়ে কাছের এবং নিরাপদ জায়গায় সরে আসতে শুরু করল। বিছানায় ফিরে আসার পর সেই জল পড়ার শব্দ আবার শুরু হলো, কিন্তু এবার শব্দটা আর বাথরুম থেকে আসছিল না। তাহলে কোথা থেকে আসছিল? শব্দটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট এবং জোরে। টপ টপ টপ। কথক আর থাকতে না পেরে সায়নকে দেখে জিজ্ঞেস করলেন সেও শব্দটা শুনতে পাচ্ছে কিনা। আর সায়ন ঘুম জড়ানো চোখে এমন একটা কথা বলল যা পরিস্থিতিকে একেবারে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। কি বলল সে? সে জানালো শব্দটা বাথরুম থেকে আসছে না, শব্দটা আসছে ঠিক তাদের বিছানার নিচ থেকে। বাপরে! মনস্তত্ত্বের দিক থেকে এই মুহূর্তটা পুরো ঘটনার একটা ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট। পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর ভাবুন। কেউ হয়তো ভেবেছে বিপদটা বাইরের কোনো ঘরে বা বাথরুমে আছে, কিন্তু হঠাৎ সে আবিষ্কার করল যে বিপদটা তার একদম শরীরের নিচে, নিজের সুরক্ষিত সীমানার ভেতরেই লুকিয়ে আছে। নিরাপদ আশ্রয়ে অনুপ্রবেশ। একদম তাই। সায়ন আগে থেকে ভয়ের মধ্যে ছিল না, সে ঘুমাচ্ছিল। তার এই ঘুম জড়ানো কণ্ঠের নিশ্চিতীকরণ কথকের ভয়কে যেন এক লহমায় বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ তখন এটা আর শুধু কথকের মনের ভুল থাকে না। এই ঘুম জড়ানো নিশ্চিতীকরণটা প্রমাণ করে দেয় যে ঘটনাটা শুধু একজনের মস্তিষ্কের কল্পনা নয়। যখন একাধিক মানুষ একই অস্বাভাবিক বিষয় অনুভব করে, যাকে শেয়ার্ড সেন্সরি এক্সপিরিয়েন্স বলা যায়, তখন সেই ভয়ের বাস্তবতা নিরেট হয়ে যায়। আর সায়ন তো ঘুমাচ্ছিল। হ্যাঁ, সায়ন ঘুমাচ্ছিল, মানে তার মস্তিষ্ক তখন আলফা বা থিটা ওয়েভ স্টেটে ছিল। ঘুম থেকে ওঠার সেই আধা চেতন অবস্থায় মানুষের যুক্তিবোধ কাজ করে না, কাজ করে আদিম প্রবৃত্তি। আদিম প্রবৃত্তি মানে? এখানে মানুষের বিবর্তনের ইতিহাসের আদিম ভয় বা প্রাইমাল ফিয়ারের বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে আসে। হাজার হাজার বছর আগে আমাদের আদিম পূর্বপুরুষদের সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল রাতের অন্ধকার, আর সেই অন্ধকারে লুকিয়ে থাকা অদৃশ্য শিকারী। রাইট। ছোটবেলায় আমাদের সবার মনেই তো একটা ভয় থাকে, ওই যে বিছানার নিচে লুকিয়ে থাকা দানব। একদম ঠিক ধরেছেন। আমরা বড় হয়ে যাওয়ার সাথে সাথে লজিক দিয়ে সেই ভয়টাকে দমিয়ে রাখি, কিন্তু যখন সেই প্রাপ্তবয়স্ক অবস্থাতেই মাঝরাতে সম্পূর্ণ যুক্তির বাইরে গিয়ে বিছানার নিচ থেকে একটা অবর্ণনীয় শব্দ আসতে শুরু করে, তখন ওই পুরনো ভয়টাই ফিরে আসে। হ্যাঁ, বিবর্তনের সেই পুরনো অ্যালার্মটা বেজে ওঠে। আমাদের সমস্ত প্রাপ্তবয়স্ক সত্তা, সমস্ত আত্মবিশ্বাস এক মুহূর্তে ধসে পড়ে। মানুষ আবার সেই অসহায় অবস্থায় ফিরে যায় যেখানে যুক্তির কোনো স্থান নেই, আছে শুধু অস্তিত্ব রক্ষার আদিম আতঙ্ক। আর এই অসহায়তা মানুষকে এমন একটা খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না। বিছানার নিচে শব্দের উৎস নিশ্চিত হওয়ার পর কথককে বাধ্য হয়েই ওই অন্ধকারের মুখোমুখি হতে হয়েছিল। উনি কি নিচে তাকালেন? হ্যাঁ, চরম আতঙ্কের মধ্যেও তিনি সাহস করে বিছানার নিচে তাকান। প্রথম কয়েক মুহূর্ত শুধু জমাট অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু পরক্ষণেই নিচ থেকে একটি হাত ধীরে ধীরে বেরিয়ে আসে। একটা হাত? হ্যাঁ,
আর এই হাতের বর্ণনাটা আমাদের কাছে থাকা তথ্যে খুব অদ্ভুত এবং নিখুঁতভাবে দেওয়া আছে। হাতটি ছিল সম্পূর্ণ সাদা, ভেজা এবং সেটি কাঁপছিল। ভেজা আর কাঁপছিল। আতঙ্কে চিৎকার করে কথক সঙ্গে সঙ্গে ঘরের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু আলো জ্বলতেই দেখা যায় সেখানে কিছুই নেই, সব ফাঁকা। আলো জ্বললে সব উধাও হয়ে যাওয়ার এই দৃশ্যটা মানুষের মস্তিষ্ককে একেবারে ভেতর থেকে বিপর্যস্ত করে দেয়। হাতের বর্ণনা নির্দিষ্ট কয়েকটা শব্দের দিকে একটু নজর দেয়া দরকার। সাদা, ভেজা এবং কাঁপছে। অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে আসছে, সেটা তো আক্রমণাত্মক হতে পারত। সেটা হয়তো কথকের পা চেপে ধরার চেষ্টা করতে পারত। হ্যাঁ, কোনো হিংস্র আকার তো নিতেই পারত। কিন্তু হাতটা কাঁপছিল। এই কাঁপাটা কিসের সংকেত? এটা কি কোনো শিকারীর আক্রমণাত্মক ভঙ্গি, নাকি এর মধ্যে কোনো তীব্র যন্ত্রণা বা অসহায়তার ছাপ ছিল? কেন মস্তিষ্ক ঠিক এই রূপটাই দেখল? মানব মস্তিষ্ক কিভাবে চারপাশের তথ্যকে সিনথেসাইজ করে, এটা তার একটা অসাধারণ উদাহরণ। মস্তিষ্ক সবসময় পারিপার্শ্বিক সংকেতগুলোর মধ্যে একটা সামঞ্জস্য খোঁজে। আচ্ছা, অডিটরি সংকেত ছিল জলের শব্দ, ওই যে টপ টপ শব্দটা। মস্তিষ্ক যখন অন্ধকারের মধ্যে কোনো দৃশ্যের কল্পনা বা হ্যালোসিনেশন তৈরি করছে, তখন সে ওই শ্রাব্য সংকেতটাকে দৃশ্যমান রূপে অনুবাদ করে। ও আচ্ছা, সেই জন্য হাতটা ভেজা ছিল। একদম, যেন শব্দটাই একটা আর্দ্র হিমশীতল রূপ নিয়ে বেরিয়ে আসছিল। আর হাতটা যে কাঁপছিল, সেটা কোনো শিকারীর আক্রমণাত্মক ভঙ্গি নয়। চরম আতঙ্কে কথকের নিজের শরীরও তখন কাঁপছিল। মানে নিজের ভয়টাই ওই হাতের মধ্যে প্রতিফলিত হচ্ছিল। ঠিক তাই। মনস্তাত্ত্বিকভাবে মানুষ যখন চরম ভয়ের মধ্যে থাকে, তখন সে তার নিজের অসহায়তা এবং শারীরিক অবস্থাকেই বাইরের কোনো বস্তুর উপর প্রজেক্ট করে। এই কাঁপুনি আমাদের অবচেতন মানে এমন একটা সহানুভূতির সাথে ভয়ের মিশ্রণ তৈরি করে, যা একটা রাগী দানব দেখার চেয়েও অনেক বেশি অস্বস্তিকর। অবিশ্বাস্য। আর আলো জ্বালানোর পর সেই শূন্যতা, যখন দেখা গেল সেখানে কিছুই নেই, সেটা কি স্বস্তির কারণ হওয়া উচিত ছিল না? লজিক্যালি ভাবলে তো স্বস্তি হওয়াই উচিত, কিন্তু নিউরোসায়েন্স অন্য কথা বলে। মস্তিষ্ক সবসময় একটা উপসংহার বা ক্লোজার চায়। যদি আলো জ্বালানোর পর সেখানে কোনো চোর বা জন্তু দেখা যেত, তাহলে মস্তিষ্ক অন্তত একটা ফিজিক্যাল বিপদের সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারত। ফাইট অর ফ্লাইট রেসপন্স। হ্যাঁ, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তখন শরীরে অ্যাড্রেনালিন পাম্প করে লড়াই বা পালানোর শক্তি যোগাত। কিন্তু আলো জ্বালানোর পর যখন দেখা যায় কিছুই নেই, তখন সেই প্রস্তুত হওয়া অ্যাড্রেনালিনের কোনো কাজ থাকে না। মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়। মস্তিষ্ক বুঝতে পারে যে সে এমন এক বিপদের সম্মুখীন হয়েছে যাকে ছোঁয়া যায় না, যার বিরুদ্ধে তার কোনো অস্ত্রই নেই। এই শূন্যতা প্রমাণ করে দেয় যে অন্ধকার মানেই বিপদ, আর আলো নিভলেই সেই বিপদ আবার ফিরে আসবে। এই সমাধানহীন অবস্থায় ঘটনাটিকে আরও বেশি ভয়ানক করে তোলে। বাপরে, রাতের সেই সীমাহীন আতঙ্কের তো কোনো সমাধান মিললই না, বরং সকালে তা এক মর্মান্তিক তথ্যের মাধ্যমে আরও বেশি ঘনীভূত হয়ে ওঠে। সকালে কি হলো? পরের দিন সকালে কথক এবং সায়ন যখন নিচে গিয়ে হোটেলের কর্মীকে রাতের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান, তখন সেই কর্মী প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে একটা ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। কি সত্য? সে জানায় যে ওই ৩০২ নম্বর রুমের আগের একজন বোর্ডার নাকি ঠিক ওই বাথরুমেই মারা গিয়েছিলেন। এই কথা শোনার পর কথক এবং সায়ন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াননি, তারা সেই দিনই হোটেল ছেড়ে চলে যান। সকালের এই স্বীকারোক্তিটা পুরো অভিজ্ঞতার মনস্তাত্ত্বিক মাত্রাটাকে একেবারে উল্টে দেয়। এখানে একটা বিষয় কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। একটা হোটেল কর্তৃপক্ষ জেনে শুনে এমন একটি রুমে, যেখানে এমন একটা মর্মান্তিক মৃত্যুর ইতিহাস আছে, সেখানে অতিথিকে থাকতে দিচ্ছে। এটা তো চরম অমানবিক। শুধু তাই নয়, চেক ইনের সময় খুব নির্বিকারভাবে বলে দিচ্ছে কিছু অদ্ভুত লাগলে এড়িয়ে যাবেন। এই যে চরম পেশাদারিত্বহীনতা এবং একটা মর্মান্তিক ইতিহাসকে ধামাচাপা দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার মানসিকতা, এটা তো রাতের সেই অভিজ্ঞতাকে একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার ট্রামাতে রূপান্তরিত করে দেয়। কারণ তখন আর শুধু নিজের মনের ভুলের উপর দোষ চাপিয়ে স্বস্তি পাওয়ার কোনো জায়গা থাকে না। একদম ঠিক। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, সকালের এই স্বীকারোক্তিটি রাতের ঘটনাগুলোকে একটি নিরেট এবং মর্মান্তিক বাস্তবতা প্রদান করে। এতক্ষণ পর্যন্ত কথক হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন যে পুরোটাই তার মনের ভুল বা ঘুমের ঘোরে দেখা কোনো হ্যালোসিনেশন। কিন্তু ওই মৃত্যুর খবরটা সব বদলে দেয়। হ্যাঁ,
বাথরুমের সেই মৃত্যু এবং রাতের সেই ভেজা কাপা হাতের মধ্যে যখন একটা স্পষ্ট যোগসূত্র তৈরি হয়ে যায় তখন মানুষের মস্তিষ্কের হিপোক্যাম্পাস ওই রাতের স্মৃতিটাকে একটি গভীর ট্রমা হিসাবে গেঁথে নেয়। একে বলা যায় রেট্রোঅ্যাক্টিভ ট্রমা। রেট্রোঅ্যাক্টিভ ট্রমা মানে পরে গিয়ে ট্রমাটা ফিল করা। ঠিক, অর্থাৎ ঘটনাটা ঘটার সময় যতটা ভয়ঙ্কর ছিল তার পেছনের সত্যটা জানার পর সেটা হাজারগুণ বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা প্রমাণ করে দেয় যে ওই রুমে একটা সত্যিকারের ট্র্যাজেডি ঘটেছিল এবং এই সত্যটা জানা মাত্রই মানুষ বুঝতে পারে যে তারা আক্ষরিক অর্থেই মৃত্যুর এক প্রতিধ্বনির সাথে রাত কাটিয়েছে। মৃত্যুর প্রতিধ্বনি, এই শব্দবন্ধের মধ্যে একটা অদ্ভুত ভার লুকিয়ে আছে। আর এই ঘটনার রেশ কিন্তু দার্জিলিংয়ের স্কাইলাইন বা ওই হোটেলের চৌকাঠেই শেষ হয়ে যায়নি। আমাদের কাছে থাকা তথ্যের একেবারে শেষে একটা অত্যন্ত বিষণ্ণ বাস্তবতার কথা বলা হয়েছে। কি সেটা? 2021 সাল থেকে আজ অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু কথক আজও মাঝে মাঝে রাতের অন্ধকারে তার নিজের শহরের সুরক্ষিত ঘরে শুয়েও সেই একই জল পড়ার শব্দ শুনতে পান। দার্জিলিংয়ের সেই পাহাড়ে কনকনে ঠান্ডা ঘরের স্মৃতি তার অস্তিত্বের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যা থেকে তিনি আজও পুরোপুরি বেরোতে পারেননি। এটাই ট্রমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ট্রমা কোনো নির্দিষ্ট ভৌগোলিক জায়গা বা সময়ের মধ্যে আবদ্ধ থাকে না। ব্রেনকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এটা মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে স্থায়ীভাবে পরিবর্তন করে দেয়। যখনই চারপাশের পরিবেশ শান্ত হয়, অন্ধকার নেমে আসে, তখনই মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো সেই পুরনো আতঙ্কের সংকেতগুলোকে পুনরায় জাগিয়ে তোলে। মানে ওই শব্দটা আবার ফিরে আসে। ওই জল পড়ার শব্দটা তখন আর শুধু একটা শব্দ থাকে না, সেটা হয়ে যায় সেই রাতের সমস্ত আতঙ্ক, অসহায়তা এবং মর্মান্তিক ইতিহাসের একটা প্রতীক, যা চিরকাল একটা প্রতিধ্বনির মতো ফিরে ফিরে আসে। পুরো বিশ্লেষণটা থেকে একটা অদ্ভুত চিন্তার উদ্রেক হয়। আমরা সবসময় ভাবি যে ভয়ঙ্কর কোনো ঘটনা বা মর্মান্তিক অতীত কেবল একটা নির্দিষ্ট জায়গায়, পুরনো কোনো দেওয়ালের খাঁজেই আটকে থাকে। আমরা ভাবি ওই ঘর ছেড়ে বেরিয়ে এলেই হয়তো আমরা নিরাপদ। কিন্তু কোনো এক বদ্ধ ঘরে ঘটে যাওয়া মর্মান্তিক অতীত কি সত্যিই শুধু সেই ঘরের দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি যারা ভুলবশত সেই অতীতের ছায়া একবার দেখতে পায়, সেই জমাট অন্ধকার তাদের সাথে চিরকালের জন্য তাদের নিজেদের সুরক্ষিত ঘরেও ফিরে আসে?